আবারও আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে শাহ সিমেন্ট। মূল আলোচনায় যাবার আগে চলুন জেনে নেই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনিকের নির্বাহী কমিটির সভায় গত মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসকদের যেন বাইরে যেতে না হয় এবং রোগীরাও সরকারি হাসপাতালেই যাতে সেবা পান তা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের ভেতরেই চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের জন্য আলাদা চেম্বার করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত 21শে জানুয়ারি রাজধানীর 3টি হাসপাতাল সহ দেশের 8টি জেলার 11টি হাসপাতালে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক উপজেলা পর্যায়ে 62% এবং জেলা ও রাজধানীতে 40% চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় 27শে জানুয়ারি সরকারি চিকিৎসকদের নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে নতুবা চাকরি ছাড়তে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিনও চিকিৎসকেরা যাতে সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো ব্যবস্থা সব জেলা হাসপাতালে চালু করতে এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে সব হাসপাতালে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করারও নির্দেশ দেন তিনি। তবে 1982 সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি রেগুলেশন অর্ডিন্যান্সের 4 ধারা অনুযায়ী সরকার নিবন্ধিত চিকিৎসকেরা তাদের অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস করতে না পারলেও সম্পূর্ণভাবে তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের 5 আইনজীবী। গত 12ই ফেব্রুয়ারি রিটের শুনানি করে এই ধারা কেন অসাংবিধানিক, বাতিল ও অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারির পাশাপাশি একটি স্বাধীন কমিশন গঠন করে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বিষয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া এবং অবস গাইনি সোসাইটির সহসভাপতি অধ্যাপক ডাক্তার ফারহানা দেওয়ান। স্বাগত আপনাদের তিনজনকে। ডাক্তার কামরুল হাসান খান, আপনাকে দিয়ে শুরু করি যে আপনি এর ব্যবস্থাপনায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে 2 দফা প্রধানমন্ত্রী আসলে এই বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টি এখনই চালু হয়েছে যে প্রাইভেট প্র্যাকটিস করবার সুযোগ সরকারি হাসপাতালের ভেতরেই, সেটির ব্যবস্থা করবার কথা বলছেন, এই মডেলটা ফলো করবার কথা বলছেন। এই মডেল ফলো করে কোনো লাভ হচ্ছে? ডাক্তাররা কি তাদের প্রাইভেট প্র্যাকটিস বিএসএমএর মধ্যেও শেষ করছেন নাকি ওখানেও করছেন, করে আবার আরেক জায়গায়ও যাচ্ছেন? ধন্যবাদ নবনীতা। আসলে প্রথমেই আমি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন আমি সেই নির্দেশে অভিনন্দন জানাই একজন চিকিৎসক হিসাবে এবং চিকিৎসক সংগঠনের একজন প্রতিনিধি হিসাবে। কারণ হচ্ছে যে ধরেন যে বাংলাদেশের বাস্তব চিত্রটা কিন্তু আমরা খুব একটা মানুষের মধ্যে দিতে পারি না যে আসলে বাস্তব চিত্রটা কী। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা মানুষের চিকিৎসার সুযোগটাও বাড়াবে এবং সেখানে আমি মনে করি না চিকিৎসকদের পক্ষ থেকে সেখানে কোনো নেগেটিভ অ্যাটিটিউড হবে। কারণ আমরা তো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটা একটা উদাহরণ দেখেছি এবং সেখানে সুন্দরভাবে চলছে, রুগীরা আসছে এবং চিকিৎসকরা ওখানে আমরা একটা প্রথমত দিয়েছিলাম যে 20 জনের বেশি রুগী দেখবে না, কিন্তু চিকিৎসকদের মধ্যে উৎসাহটা যেটা দেখেছি সেটা হলো সন্ধ্যা পর্যন্ত এবং 100-150 রুগীও তারা দেখছে বিকেল বেলাতেও, এমনিতে সকালবেলাতে ভিড় হয়। সে কারণে ঢাকার বাইরে থেকেও তো ঢাকায় ডাক্তার দেখাতে আসেন, ডাক্তারই বা ফেরাবেন কি করে? তো এখন কথা হলো যে আমরা এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আগেও আলোচনা করেছেন এবং আমাদের মধ্যে আলোচনাটা আছে এরকমভাবে যে ধরেন যে আমাদের দেশের তো মেডিকেল কলেজ হাসপাতাল এখন অনেক এবং জেলা হাসপাতাল রয়েছে, উপজেলা হাসপাতাল, সেখানে কিন্তু যে আমাদের যন্ত্রপাতি বা চিকিৎসক তা এরা কিন্তু সব দিক দিয়েই যন্ত্রপাতি ভালো, চিকিৎসকরা আধুনিক। সেই হিসাবে ধরেন আমাদের অফিস সময় হচ্ছে 2:30 পর্যন্ত, সেখানে যদি বিকেল বেলাতে সেই সুযোগটু, ওখানে সাপোর্টিং স্টাফও রয়েছে, সেই সুযোগটু নার্স রয়েছে, সেখানে যদি আমরা সেইখানে অফিসিয়ালি বিকেলে প্র্যাকটিসের একটা ব্যবস্থা করি বা সরকার করে তাহলে কিন্তু রুগীদের সুবিধাটা হবে। কারণ এখানে আবার নিজস্ব চেম্বারে না, নিজস্ব চেম্বারে কিন্তু যাবে না। সেখানে আমি আপনাকে আজকে, কারণ এখানে আমার একটু মডেলটা কি আমি সেটা না, বিএমএসএম মডেলটা আমরা নন প্র্যাকটিসিং করি নাই। সেই জায়গায় আপনাকে কিছু নীতি নির্ধারণের বিষয় রয়েছে যে ধরেন আমি এই বিষয়টা অনেক কাজ করতে হয়েছে, যেহেতু আমাদের এই জায়গাটা নানান উদ্যোগ রয়েছে, এখনো আলোচনা আছে যে আমরা মেডিকেল কলেজগুলোকে কিভাবে নিয়ে যাব। এখন তো ধরেন যে সুযোগ অনেক বেড়েছে, তাহলে আমাকে কোনো না কোনো মডেল আমাকে ফলো করতে হবে। যেমন বহির্বিশ্বে কি 2 ধরনের মডেল আছে, একটি হলো যে নন প্র্যাকটিসিং
করে দেওয়া হয়, সেটা আপনি নিশ্চয়ই জানেন। এবং সেখানে নন প্র্যাকটিসিং করলে চিকিৎসকদের যদি আমি সারাক্ষণ রাখতে চাই তাহলে আমাকে কিছু তার নন অ্যালাউন্স দিতে হবে। সেটা নিয়ে বঙ্গবন্ধুতে কিন্তু আমরা অনেক কাজ করেছি। এবং সেইখানে আপনাকে একটা কথা বলি, আমাদের প্রধানমন্ত্রী এবার গতকালকে এই কথাটাও বলেছেন যে সেটাও হয়তো ভাবতে হবে যে যারা প্র্যাকটিস করবেন না তাদের জন্য কোনো আলাদা এই ভাতা। জিনিসটা নিয়ে আমাদের অনেক কাজ করা আছে, অনেক ওয়ার্কআউট করা আছে, তথ্য আছে। সেই বিষয়গুলো আসলে সকলেরই জানা উচিত। আমরা ধীরে ধীরে সেগুলো হয়তো সাধারণ মানুষের মতামত নিব। আমাদের চিকিৎসকদের বিষয়ে যে জিনিসটা আছে, যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমি কিন্তু এই বিষয়টা জরিপ করেছিলাম আমি দায়িত্ব পালনকালে, এবং আমাদের একাডেমিক কাউন্সিলে মোটামুটি একটা সিদ্ধান্ত আকারেও আছে যে সেই জায়গাটায় আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, ধরেন একটা বিষয় হলো যে আপনারা প্র্যাকটিসিং করবেন, নন প্র্যাকটিসিং করবেন, বিকেলবেলা আলাদা চিকিৎসা। এর বাইরেও আরেকটা বড় বিষয়, যেটা আপনি নিশ্চয়ই, আপনি যেহেতু দেশের বাইরে অনেকদিন ছিলেন, মূল বিষয়টা হলো যে অফিস আওয়ারটা আমরা যেটা সিদ্ধান্ত হিসাবে আমাদের একাডেমিক, সেটা হলো যে অফিস আওয়ারটা বাংলাদেশে এখন 8টা থেকে 2:30। এটা কিন্তু হসপিটালের জন্য খুব সুইটেবল নয়, এটা কিন্তু অন্য কোথাও নেই, সাউথ এশিয়াতে নেই। সেখানে আমরা যেটা প্রস্তাব দিয়েছিলাম আমি আমার একাডেমি, যে আমরা ডাক্তাররা 6.5 ঘন্টা কাজ করেন কেন? মানে সাধারণভাবে তো আমরা সবাই 8 ঘন্টা না, কাজ করি। আমাদের এখানে ডাক্তারদের আবার অতিরিক্ত কাজ করতে হয়, ফুল টাইম কাজ করতে হয়, অন কল থাকতে হয়। সেখানে আমরা যেটা ওখানে ধরে রাখছি, এটা একটা মডেল হতে পারে। সেখানে আমি এই প্রস্তাবটা আমি অনেক জায়গায় দিয়েছি, সংসদীয় কমিটি দিয়েছিলাম, যে আমাদেরকে যদি 8টা 5টা বা 9টা 5টা করা হয়, এবং সেইখানে যদি আপনি সপ্তাহে 2 দিন ছুটি দেন, হ্যাঁ, এবং একটা দিন, আমার যে প্রস্তাবটা আমাদের একাডেমিক কাউন্সিলে করা আছে, সেটা হলো শনিবারটা দিন, ধরেন এক একটা ডিপার্টমেন্টের যে স্টাফ আমাদের বঙ্গবন্ধুতে আছে, শিক্ষক বলেন, ডাক্তার, জুনিয়র ডক্টর বলেন, নার্স বলেন, সব মিলিয়ে আমি যদি 4টা ভাগ করি, তাহলে 4 ভাগের 1 ভাগের তাহলে শনিবারটা ডিউটি করবে। তাহলে কিন্তু আপনি 7 দিন ছুটি ভোগ করছে সে, এবং সকাল 8টা থেকে 5টা পর্যন্ত করছে। তাহলে হবে কি, যেটা সার্ভিস বাড়বে। চিকিৎসক ব্যবস্থাপনাতেই নানা রকম পরিবর্তনের প্রস্তাব আছে। আমি এগুলোর বিস্তারিত শুনবো। আপনি যেহেতু বারবার বলছেন যে আপনাদের অনেক কাজ করা আছে এবং ভাবনা আছে, ডাক্তার ফারহানা দেওয়ান, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনিও দীর্ঘ সময় অধ্যাপক হিসেবে, মানে সরকারি ডাক্তার যেটাকে বলা হচ্ছে, সেই সরকারি চিকিৎসক হিসেবে কাজ করেছেন, পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিসও করেছেন। মানে এটাতে কোনো সুবিধা হবে কিনা যে সরকারি হাসপাতালেই এই চেম্বার? আমি এটার একটা গুড সাইড দেখি, সেটা হচ্ছে যে আমি যদি একটা, যেমন আমি একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, আমি যখন দুপুর 2টায় চলে যেতাম, আমি কিন্তু কিছু প্রবলেম রেখে যেতাম। তখন দেখা যেত যে ওরা প্রবলেমের জন্য আমাকে বললে, যার জন্য আমি একটু আগে যেটা আপনি বলেছেন যে 6 আওয়ার্স, আসলে ডাক্তাররা কেন, ডাক্তার আসলে 6 আওয়ার্স না, বিশেষ করে সরকার এটিতে হায়ার কি আছে, অন কল থাকে। সো আমার যখন অ্যাডমিশন হবে, আই এম অন কল, এবং আমি যখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, দ্যাট মিনস পুরা ডিপার্টমেন্টের 4টা ইউনিটারি প্রবলেম আলটিমেটলি আমাকে প্রয়োজনে যেতে হতো। তো এই জিনিসটার জন্য হচ্ছে কি, যে আমি মনে করি এটা গুড সাইড আমার মনে হয়, যে আমি যখন আরেকটার সময় চলে যাচ্ছি, আমি চলে যেয়ে হয়তো 1-2 ঘন্টা রেস্ট নিচ্ছি, দেন আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে চলে যাচ্ছি, আমি তো ওই জায়গায় প্র্যাকটিস করি। আর আমাদের তো আপনারা জানেন যে অবস্টেটিক এমন একটা জিনিস, এই মুহূর্তে ডেলিভারি, এই মুহূর্তে প্রবলেম, এই মুহূর্তে ব্লিডিং, তো ওরা কিন্তু আমাকে পাবে। এবং ডক্টররা, বিশেষ করে জুনিয়র ডক্টর, দে উইল ফিল ভেরি মাচ যে আমি ম্যাডামকে আমি পাচ্ছি, এবং প্রয়োজনে ওনাকে আমরা যখন তখন মানে দৌড়ে আবার আপনার চেম্বারেই ঢুকে তখন একটা পরামর্শ নিয়ে আমি আসতে হয়তো ওই পারবো। মুহূর্তে যে অন স্পট একটা কথা বলে আসতে পারি, একটা অ্যাডভাইস দিয়ে আসতে পারি, একটা হেল্প করতে পারি। এটা আমার কাছে একটা গুড সাইড মনে হয়, যে আমি যদি দুপুর 2টার পরে আমি আবার বিকেল পর্যন্ত অ্যাটলিস্ট 6টা পর্যন্ত থাকি, আমি অনেকখানি কভার করে চলে যেতে পারবো। তারপর বিদেশের মতো একটা সিস্টেম নিশ্চয়ই থাকবে যে সামওয়ান উইল বি অন চার্জ, একটা সিনিয়র পার্সনই থাকবে। কারণ আপনারা জানেন যে আমাদের হসপিটালে কনসালটেন্ট একটা হায়ারকি আছে, প্রফেসরের পরে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কনসালটেন্ট, ইনারা সবাই কিন্তু ধাপ বাই ধাপ সবাই থাকেন। সো তারপরে যদি ওরকম থাকে, এবং দুপুরের পরে আমি যখন সন্ধ্যা 6টায় চলে আসবো প্র্যাকটিস করে, তখন কিন্তু আরেকটা সিনিয়র পার্সন অন থাকবে। সিমিলারলি রাতে একটা তিনি সিনিয়র আবার আরেকজন তখন ঢুকবেন, মানে ওটাও একটা রোটার মতো হলে। Yeah. আমি ডাক্তার ফারহানা দেওয়ান আপনার কাছে যখন আবার আসবো, মানে আমরা তো সবাই চাই যে সরকারি ডাক্তাররা কোনো প্রাইভেট প্র্যাকটিস করবেন না, কিন্তু বাংলাদেশে আসলে ওই যথেষ্ট সেই লোকবল আছে কিনা জানতে চাইবো। আর সরকারি হাসপাতালের সাইডে চেম্বার চালালে আসলে ফিসটা
মানে ডাক্তারদের জন্য যথেষ্ট লাভজনক হবে কিনা সেই প্রশ্নটাও আপনাকে আমি করব। কিন্তু ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, তার আগে আমি জানতে চাই, ধরুন আপনার হাসপাতালে বিএসএমএমইউ এই কাজটি তো বোধহয় কয়েক বছর হয়ে গেল, আপনি 6-7 বছর হয়ে গেল, আর কোনো হাসপাতাল এই বিষয়টি ফলো করলো না কেন, এই মডেলটি ফলো করলো না কেন? আসলে আমি প্রথমে জানাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি আজকে ঘোষণা দিয়েছেন গতকাল, এটি আমরা চিকিৎসক সমাজ বা আমি ব্যক্তিগতভাবে এটিকে সাধুবাদ জানাই। এই পদ্ধতিটি চালু হলে হাসপাতাল এবং রোগী দুটি সেবা বৃদ্ধি পাবে আমি মনে করি, এবং বিশেষ করে আমাদের যে জুনিয়র ডক্টর তাদের জন্য অনেক সহায়ক হবে। এবং হাসপাতালের পরিবেশ, আমাদের প্রফেসর ফারহানা দেওয়ান যেটি বলছে, অনেক সময় এটা সেকেন্ড শিফটের মতো যদি চালু হয় এটা অনেক সহায়ক, একটা হসপিটাল ম্যানেজমেন্টের জন্য, সার্ভিস ডেলিভারির জন্য অনেক সহায়ক হবে। আপনার প্রশ্নটির উত্তরে এই, আপনি যেটি বলছেন বঙ্গবন্ধুতে আমাদের স্যার যখন ভিসি ছিলেন তিনি এইটি চালু করেছেন। আমাদের পাশাপাশি যে বারডেম হাসপাতাল সেখানেও চালু আছে। তো আমাদের বঙ্গবন্ধু এটি বারডেমে মনে হয় অনেক বছর, মানে সব সময় আছে। এটা হলো আমাদের, আমরা যে কথা বলছি, আমি একটা সরকারি হাসপাতালের দায়িত্বে আছি। আসলে স্বায়ত্তশাসিত এবং প্রাইভেট প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট হসপিটাল দুইটি সেপারেট একটা প্রাইভেট, বঙ্গবন্ধু স্বায়ত্তশাসিত, আপনারা সরকারি। অলমোস্ট প্রাইভেট সবগুলো হাসপাতালেই কিন্তু এই প্রাইভেট প্র্যাকটিসটা আছে। আপনি যদি বলেন, আমি যদি নাম উল্লেখ করি, যে কোনো প্রাইভেট কর্পোরেট হাসপাতাল সবগুলোতেই, আপনি ন্যাশনাল হসপিটাল বলেন, প্রাইভেট হসপিটাল বলেন, যে কোনো ডাক্তার ফারহানা দেওয়ানদের মতো যারা বড় ডাক্তার তারা তো সকলে আসলে বড় হাসপাতালেই প্রাইভেটেই যাচ্ছে। তো এখন আপনার প্রশ্ন হলো, গভর্নমেন্ট হাসপাতালে এটা চালু করতে হলে সরকারি একটি নীতি নির্ধারণের বিষয় আছে। এটির জন্য আসলে অনেকগুলোই আমাদের নেত্রী প্রাইম মিনিস্টার যে ঘোষণা করেছেন, এটিকে বাস্তবায়ন করার জন্য আরো অনেক কিছু জিনিস আমাদের প্রয়োজন আছে। আসলে অলমোস্ট বাইরে যদি আমরা ওপিডি বা বহির্বিভাগ চালু করি, এটা অনেকাংশে একটা হাসপাতালের সেকেন্ড শিফট চালুর মতোই হবে। কারণ এটির সাথে যেমন মেডিসিনের ডাক্তার একটি রুগী দেখবেন এবং এটি ভর্তি হতে পারে, এবং ওই ডাক্তার বাইরে বসলে যেসব লজিস্টিক সাপোর্ট প্রয়োজন নিশ্চয়ই এগুলো লাগবে। তার আবার ওই সেকেন্ড শিফটের মতো এমএলএসএস লাগবে, নার্স লাগবে এবং আদার লজিস্টিক স্টাফ এটি লাগবে। তেমনি একজন সার্জারি বা গাইনির কথা চিন্তা করুন, বা ইউরোলজি বা নিউরোসার্জারি বা যেগুলো সার্জারির সাথে রিলেটেড, তাদের সাথে আবার হলো অপারেশনের একটি সম্পর্ক আছে। তাহলে আমাদের যে অপারেশনের জন্য সেকেন্ড শিফটের যে অপারেশন ওটি বা থিয়েটার, এগুলো আমাদের প্রস্তুত রাখতে হবে। ওগুলোর জন্য আমার নার্স লাগবে, ওগুলোর জন্য আমার এমএলএস লাগবে, ওগুলোর জন্য আমার পর্যাপ্ত সবগুলো আবার ব্যবস্থা। অলমোস্ট এই সার্ভিসটি চালু করলে সেকেন্ড শিফট আমাদের সার্ভিসের জন্য কিন্তু ভাবতে হবে। ডাক্তার ফারহানা দেওয়ান, আমি মনে হয় আপনি কি বলেছেন আসলে ডাক্তার উত্তম কুমার বড়ুয়ার কাছ থেকে সেটা একটু পরিষ্কার হয়েছে। আমি একটা বিরতির পর আপনার কাছে আসতে চাই, এসে আমি আসলে বুঝতে চাই, মানে আপনি বলছেন যে শিফট করে করে, মানে বলছেন যে এই প্রস্তাবটা এরকম হলে ভালো হবে যে শিফট করে করে ডাক্তাররা সেখানে চেম্বার করতে থাকবেন, তাহলে সব সময় হাসপাতাল। আমি এটা বলিনি, আমি বলেছি যে আমি যদি একজন প্রফেসর হয়ে, যেটা প্র্যাকটিসের কথাটা এসেছে, যে আমি যদি একটা প্রফেসর হয়ে 2টায় না যাই, আমি যে বিকেল 2টার পরে সেকেন্ড শিফটে আমি 6 PM পর্যন্ত থাকি, তারপরে কিন্তু রোটেশনে আমার আদার ডক্টরস থাকবে, দে উইল নট বি ডুইং চেম্বারস, ওনারা চেম্বার করবেন না, বাট ওনারা অন কল আমার হসপিটাল সার্ভিসটাই দিয়ে যাবেন। এটা একটা কন্টিনিউয়াম থাকবে। আমি 2টায় না যে 6টায় যাচ্ছি, তো আমি আরেকটুখানি পেশেন্ট কেয়ারে আমি ইনভলভ থাকতে পারছি। একটা বিরতিতে যাব, বিরতির পর এই বাংলাদেশের ডাক্তাররা আসলে প্রাইভেট প্র্যাকটিস না করলেও চলবে কিনা সেটা নিয়েও আলাপ করব। আর অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আপনার কাছে জানবো যে আর কি কি আপনারা আসলে মডেল তৈরি করেছেন বা ভেবেছেন। একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আপনার কাছে আমি জানতে চাইছিলাম যে কিভাবে আসলে এই আপনি বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ধরে আরো অনেক সংস্কারের বিষয়টিও মাথায় রাখা আছে। আমরা যেটা বলেছিলাম, আমি আপনাকে একটা গোপন কথা বলি, আমাদের সবাই শুনে যাচ্ছে, সেটা হলো যে ডাক্তাররা যে এত বিজি প্র্যাকটিস করে তারা কিন্তু দে আর নট হ্যাপি, তারা এর থেকে নিষ্কৃতি চায়, যার ব্যস্ত ডাক্তার। কারণ হচ্ছে ধরুন যে সকাল অফিস করতে হয়, বিকালে সেই অনেক রাত পর্যন্ত রুগী দেখতে হয়, তাদের ফ্যামিলির লাইফ নাই, সোশ্যাল লাইফ নাই। আমরা জরুরি সরকারি হাসপাতালটা শাহবাগে আর প্রাইভেট হাসপাতালটা গুলশানে, মানে 2 ঘন্টা তাকে ট্রাভেলও করতে হচ্ছে। আমরা অনেকগুলো জরিপ করেছি এবং আলোচনা করেছি। সেখানে হলো যে ধরেন একজন ডাক্তার সে প্রতি মাসে হয়তো 10 লাখ টাকা ইনকাম করে, সে ফর
এবং সেইখানে যদি তাকে আমরা 5 লাখ টাকা দিতে পারি, সেখানে আমাদের কাজ করতে আগ্রহী, নন প্র্যাকটিসিং। এখন ধরেন যে আমাদের সব বিষয়েই একটা আইডিয়াল কিন্তু আছে, মডেল আছে। আমি ইংল্যান্ডে আছে, আমেরিকাতে আছে, পাশের দেশেও আছে। সেই কারণে এখন যদি সত্যি আপনি বা আমাদের হেলথ সার্ভিসকে ইমপ্রুভ করতে চান, তাহলে ওটা আছে। কিন্তু আমাদের কিছু লিমিটেশন আছে, যে জিনিসটা হয়তো মানুষ জানেন, আমি একটু এখানে বলতে চাই। সেটা হলো যে আমাদের প্রধান লিমিটেশন আমাদের হেলথ ম্যান পাওয়ার খুবই কম। অনেকেই জানেন, আমি প্রশ্নটা ইদানিং করি। সেখানে হলো যে আপনি যদি চিন্তা করেন যে আমাদের এই 17 কোটি মানুষের দেশে আমাদের কতজন চিকিৎসক আছে সরকারি ব্যবস্থাপনায়? 21,800 মাত্র। আর আমাদের সব মিলিয়ে কত চিকিৎসক আছে সেটা জানেন? 80,000। 80,000 এর মধ্যে এমবিবিএস, বিডিএস এবং 50,000 মতো বেকার ডাক্তার আছে। তো 21,800 ডাক্তার, সেখানে প্রফেসর আছে, ডিজি আছে, এভরিথিং, মেডিকেল অফিসার আছে। তাহলে বেশি ক্লাস্টারিং হচ্ছে কিন্তু ঢাকা শহর বা বিভাগীয় শহর, কিন্তু সেখানে কিন্তু এমনিতেই জেলা উপজেলাতে কমে যাচ্ছে। তো সেই হিসেবে নার্স আছে মাত্র 37,000। সো যে ডাব্লিউএইচওর যে ডিমান্ড 10,000-এ আপনি 10 জন ডাক্তার থাকবে এবং 30 জন নার্স থাকবে। এখন আছে আমাদের 5.5 ডক্টর, 2.1 হচ্ছে নার্স, উল্টো। সেখানে আমাদের তো টিম ওয়ার্ক, তো টিম ওয়ার্কের জায়গায় কিন্তু আমরা খুব দুর্বল। সাপোর্টিং স্টাফদের অবস্থা তো আরো কম আর কি। স্কিলনেসের তো আপনি দেখেছেন, বাইরে অভিজ্ঞতা আছে আপনার। সেখানে তারা কিন্তু একটা বড় বিষয়। ডাক্তার তো রুগী দেখবে, চিকিৎসা দেবে, প্রেসক্রিপশন করবে, ইনজেকশন বলবে, তারপর বাকি কাজগুলো কিন্তু সব নার্স এবং আদার স্টাফদের। সেই জায়গাতে বড় ধরনের যখন দোষ হয় তখন ডাক্তার চেপে আসে। সে কারণে আমরা যেটা মনে করি যে আমাদের এই জায়গাটা সময় দিতে হবে। আমাদের যেটা পলিসি মেকিং আছে, বিশেষ করে মিনিস্ট্রি অফ হেলথ, যে তাদেরকে আসলে এই অবস্থা থেকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ভালো একটা সম্ভাবনা জায়গায় কিন্তু দাঁড়িয়েছে। এখন ধরেন দেশে 111টা মেডিকেল কলেজ, ডেন্টাল, হেলথ, মেডিকেল কলেজ মিলিয়ে 4টা মেডিকেল, সেই সুযোগটা আছে। আমাদের কোয়ালিটিটা এখন আমাদের এনশিওর করতেই হবে। আর অন্যদিকে একটা পলিসির জায়গাটা, যে এখান থেকে উত্তরানোর জায়গাটা কি, সেই জায়গায় আমাদের অনেক মডেল আছে। সেই জায়গাটা আমরা নিব যে এখন অফিস আওয়ার, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল। এই 8টা 2:30 এই জায়গাটা প্রথম চেঞ্জ আপনি 8টা 5টা করেন এবং সেখানে 9টা 5টা করেন, এবং সেইখানে তাতে লাভটা হবে কি, আমাদের যে গবেষণাপত্রই করেছি আমরা, সেখানে লাভটা হবে যেখানে সার্ভিস ভালো হবে, লেখাপড়া ভালো হবে এবং রিসার্চ ভালো হবে। কারণ একটা মানুষ যদি হসপিটালে অনেক সময় না দেয়, তাহলে তো সেই কাজগুলো করতে পারবে না। এবং সেইখানে আপনি দেখবেন যে আইডিয়াল বেশিরভাগ জায়গাতেই বিশ্বজোড়াই সেখানে কিন্তু প্র্যাকটিসে কিন্তু আছে। আপনি সব দেশে কিন্তু প্র্যাকটিস আছে, চাকরি করেও প্র্যাকটিস। জাপান বলেন, আমেরিকা, আবার সরকারি ডাক্তাররা প্র্যাকটিস করতে পারবেন না, সেই নিয়মটাও আছে। দুটোই আছে। আমি সরকারি ডাক্তার আবার প্র্যাকটিস করতে পারে, সূত্র ধরেই যে, এবং এই জায়গায় একটা কিন্তু বলা দরকার নবনীতা, বাংলাদেশের প্র্যাকটিস কিন্তু সম্পূরক। হ্যাঁ, আপনি দেখেন যে কোনো হাসপাতালে যান, আপনি আজকে সারাদিন, আজকেই যান, দেখুন উপচে পড়া ভিড় রুগীদের হাসপাতালে। সেখানে বিকালেও কিন্তু উপচে পড়া ভিড়। তার মানে কিন্তু ওই রুগীগুলো যে হাসপাতালে নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে, উত্তম বাবু যেটা বলেছে, উত্তম বাবু একটি যে আমি কথা যোগ করতে চাই, যে আমার কিন্তু ধরেন ওটিও রাত্রে খোলা থাকে, বিকালেও খোলাতে স্টাফও থাকছে। সেখানে আমরা আউটডোর সার্ভিসটা আমরা বিকালে দিচ্ছি, আর সবই কিন্তু থাকছে। একটি সরকারি হাসপাতালে সবই থাকছে, চিকিৎসা হচ্ছে, ওটিও হচ্ছে, কিন্তু সেখানে বিকেলে আউটডোর সার্ভিস যেটা মাননীয় প্রধানমন্ত্রী, সেটা আমরা, এবং আমি উত্তম বাবুর সাথে একমত, আমাদের ডাবল শিফটিং চালু করা উচিত। কারণ আমাদের হাসপাতালের যে অ্যারেঞ্জমেন্টগুলো, এটা আমি বাইরে কিন্তু পাবো না। সেই অ্যারেঞ্জমেন্টকে ইউজ করে আমাদের ডাক্তারকে, আপনার এই জায়গাটা একটা মৌলিক বিষয় আছে যেটা নিয়ে আমি আসলে আটকা পড়েছিলাম। সেটা হলো যে আমাদের পাবলিক ইনস্টিটিউশন যেগুলো আছে, সেখানে আপনার বেতন স্কেলটা কিন্তু আপনার সরকারি স্কেলেই হবে। তাহলে আমি যদি বাড়তি দিতে চাই, সেই জায়গায় সরকার একটা অনুমোদন লাগে। আমি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিলাম। এই যে নন প্র্যাকটিসিং করে ফেলার, আমি বলছিলাম আমার শুরুতেও যে একটা রিটও হয়েছে যে একেবারে অবৈধ ঘোষণা কেন করা হবে না, এবং হাইকোর্টও তা জানতে চেয়ে রুল জারি করেছেন যে সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস। আমি আপনার কাছে জানতে চাই যে মানে সরকারি ডাক্তাররা, এই 21,000 ডাক্তার, সরকারি ডাক্তাররাই তো, মানে আমরা প্রাইভেটেও যাদেরকে দেখাই তারাও তো আসলে সরকারি বিভিন্ন হাসপাতালের সাথে যুক্ত, বড় বড় বিশেষজ্ঞরা যারা, তো তারা যদি প্রাইভেট দেখা বাদ দিয়ে দেন, সেটা কি বাংলাদেশের মানে চিকিৎসা ব্যবস্থায় কোনো প্রভাব ফেলবে কিনা? মানে এটা আসলে আইন করে করা সম্ভব কিনা? এই বিলাসিতা বাংলাদেশের আছে কিনা সংখ্যার দিক থেকে, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যে ধরুন সরকারি হাসপাতালের পাশে প্রাইভেট প্র্যাকটিসে হয়তো 500 টাকা করে টিকিট কাটা হলো, কিন্তু আমাদের ডাক্তাররা তো মানে 1200 টাকা 1500 টাকাও ভিজিট নেন। তারা রাজি হবেন কেন সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করতে? এইটা মনে হয় আমার কাছে, আমি বাইরে দেখেছি
আমাদের কিছু কলিগ ছিলেন, ওনাদের সঙ্গে আমি কথা বলেছি, ওনারা যেমন ইংল্যান্ডে আমি যেয়ে দেখলাম যে আমি ভেবেছিলাম ওরা খুব স্যাড ফিল করবে, হ্যাঁ প্রাইভেট প্র্যাকটিস নাই, ভালো লাগছে না, বাট ইট ওয়াজ নট দ্যাট। আমি দেখলাম যে আমার খুব ক্লোজ একজন কলিগ, উনি এখানে কিন্তু বারডেমে অনেক বড় একটা কনসালটেন্ট ছিলেন, বারডেমে দিনে জব করতেন, বিকেলে প্র্যাকটিস করতেন অ্যান্ড অল দ্যাট। দুটা কলিগের কেটে আমি দেখেছি, দে আর ভেরি মাচ স্যাটিসফাইড। ওখানে সিস্টেম হলো সকালে উনি হসপিটালে সকাল থেকে সন্ধ্যা বন্ধ করেন। উনি বললেন যে আমরা যারা অবস্টেট্রিশিয়ান, যে ডেলিভারি নিয়ে ডিল করে, আমাদের কিন্তু একটা পার্ট ইমার্জেন্সি রয়ে যায়। আমি যে 9 মাসে একটা পেশেন্টকে কেয়ার করি, সে অবশ্যই চাবে যে তার ডেলিভারির সময় আমি থাকি, সেটা রাত 2:30টায় হলো। এক্স্যাক্টলি। কিন্তু উনি বললেন যে এটা ওদের এই সিস্টেমটা ওরা জানে, অত মনে করে না, পেশেন্টরা মনে করে ওরা জানে যে আফটার দিস টাইম শিল নট বি, সামওয়ান এলস উইল বি অন। এটা নিয়ে ওনারা কোনো করছেন না, এবং ওনারা নিজেরা অনেক স্যাটিসফাইড। বলেন কি যে আমরা সকাল থেকে যখন বিকেল পর্যন্ত করে আমরা বাসায় চলে আসি, আমরা ফ্যামিলিকে টাইম দেই, আমরা নিজেদেরকে সময় দিতে পারি, আর পরের দিন আমরা আবার একই শিডিউলে চলে যাই। এখানে কিন্তু নন প্র্যাকটিসিং ইস্যুটা আসছে। কিন্তু ধরুন আমি যদি ঠিক বুঝে থাকি, যে ধরুন জিপি মানে ইংল্যান্ডে এই যেসব ডাক্তাররা ধরুন জিপি বা সরকারি ডাক্তার যারা প্রাইভেট প্র্যাকটিস করেন না, তারা তো মানে সমাজেই একটা খুবই প্রতিপত্তিশালী বড়লোক হিসেবে এমনি পরিচিত, মানে তার মানে তো সরকার নিশ্চয়ই তাদেরকে সেই টাকাটাও দিচ্ছেন। আমি ওই আরেকটা এক্সাম্পল বলতে চেয়েছিলাম। আমার আরেকটা কলিগ ছিলেন, উনি দেশে খুব ওয়ার্কড আপ থাকতেন, একদম সকালে উনি আমাদের মতো ভোরবেলা বের হতেন, তারপরে উনি প্র্যাকটিস অফিস শেষ করে চেম্বার থেকে আরেকটা চেম্বার করে বাই দ্য টাইম সে বাসায় আসতেন 10টা 11টা 12টা বেজে যেত, আবার পরের দিন ভোরে সেম রুটিন। পরিবারের সাথে কোনো মজা হয়েছে কি, উনি ওখানে যাওয়ার পরে কি করছেন, শি ইজ নট ইভেন সিইং অনলি গাইনি পেশেন্টস, উনি অল পেশেন্ট দেখছেন, উনি জিপি, এবং সে জিপি হিসেবে শি ইজ ভেরি মাচ স্যাটিসফাইড। উনি বলেন, আমি বললাম তুমি যে অপারেশন করো না, আমাদের তো এটা একটা নেশার মতো, যে আমরা যে অপারেশন করি এটা আমাদের একটা প্যাশন, আমরা পছন্দ করি সার্জারি করতে, একটা থ্রিলের মতো লাগে। কিন্তু হ্যাঁ, কিন্তু ও বললো আমি এটা কিছুই মনে করি না, এখন আমি সব পেশেন্ট দেখি, বাচ্চাও দেখি, বড় মানুষও দেখি, মহিলাও দেখি, ছেলেও দেখি, ছেলে পেশেন্ট দেখি, আমার মনেই হয় না যে আমি যখন সার্জারি করছি না বা কিছু, এটা আমার জবের মধ্যে আছে, আমি ওপিডি দেখছি, এই রুগীগুলোকে আমি ইনভেস্টিগেশনে পাঠাচ্ছি, দে আর কামিং ব্যাক। তো আমার মনে হয় এটা সিস্টেমের মধ্যে হলেই হবে। তবে আমার একটা কথা হলো যে আমি মনে করি যে আমি অর্থনৈতিক দিকে দুটো প্রশ্ন করেছিলাম। একটা হচ্ছে যে ওইসব দেশে সরকার তো ডাক্তারদের একটা খুবই সমৃদ্ধ জীবনযাপনের ব্যবস্থা করে দেন, সেটাও তো সত্যি, মানে সমাজে সবাই জানেন যে এরা অনেক রোজগার করেন, অন্য অনেক চাকরির চেয়ে তাদের বেতন অনেক বেশি, আর তার সঙ্গে প্রাইভেট প্র্যাকটিসে অল্প টাকায় করতে সরকারি হাসপাতালের পাশে রাজি হবেন কেন আমাদের ডাক্তাররা? এখানে কিন্তু টাকাটা অত বড়ভাবে ইস্যু না, এটা কিন্তু কারণ অলরেডি বলেছেন যে কেউ যদি এই যে এত শ্রম করে, সে যদি 10 লাখ আর্ন করে, আর সে যদি এত শ্রম না করে সে যদি 5 লাখেও সেটেল করে, একটা পরিবারের সাথে ভালো সময়। এবং আমার কাছে মনে হয় যে টাকাটার চেয়ে এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার জব স্যাটিসফ্যাকশন। যেমন আমাদের লেভেলের ডক্টররা যারা এত অলরেডি এই প্রফেশনে, আমি 37+ ইয়ার্সে আছি, তার মানে আমি ডেলিভারি রিলেটেড সব কিছু নিয়ে এত বছর আছি, সো আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স, যেটা আমি একটা রুগী দেখে আমি 1 সেকেন্ডে যেটা বুঝবো, আরেকজনের হয়তো হাফ অ্যান আওয়ারও লেগে যেতে পারে। তো এই এক্সপার্টিসটা কিন্তু একটু, যেটা তুমি বলেছো যে হ্যাঁ যদি ওনারা গভর্নমেন্টেই বসে থাকেন তাহলে কি এটা হবে, কিন্তু আমি মনে করি হবে। সে যদি গভর্নমেন্টেই থাকেন, ওই হসপিটালে আছেন, ওখানে মানুষ শুনে তার কাছে ওখানেই যাবে, এই রুগীটা তার কাছে যাবে। দুটো বিষয় আপনি একটি কথা বলেছেন যেটা আমাদের জন্য খুবই মানুষের জানা উচিত, যে বিদেশে জিপি প্লাস স্পেশালিস্ট অনেক ভালো আছে, হ্যাঁ সেই জায়গায় কিন্তু ডাক্তারদেরকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে হবে, কারণ আমাদের যে কাজটা হচ্ছে জীবন মৃত্যু নিয়ে, এটা 1 নম্বর। 2 নম্বর হলো যেটা আপনি বারবার জানতে চাচ্ছেন যে ডাক্তাররা সেই জায়গায় সেটেল হবে কিনা, নন প্র্যাকটিস আসবে। আমি তো এটা আমরা কাজ করেছি, তো আমি 60% ডাক্তার অপশন দিয়েছে যে আমাদের কিছু একটু বাড়িয়ে দিলে আমরা থাকবো, সেই জায়গাটা বিশেষ করে তরুণ চিকিৎসক যারা বা তরুণ যারা পরিবেশন করছে তারা কিন্তু আসবে, তাদের যদি আপনি সেই জায়গায় ইনসেন্টিভ দেন মিনিমাম, যে তারা বাইরে যে টাকাটা রোজগার করে তা ওটা তো চাচ্ছে না, তারা মিনিমাম একটা তো আপনি দেবেন, সেই জায়গাটা আপনি বারবার বলছেন বিদেশে অনেক ভালো থাকে ডাক্তাররা, সব দেশে ডাক্তাররা ভালো আছে, সেই জায়গায় এখানে আপনি একটা সিরিয়াস সার্ভিসের মানুষ, সে ইমার্জেন্সি সার্ভিস, সেখানে তো আপনাকে কিছুটা আপনাকে ছাড়তে হবে, সেই জায়গায় যে আমি অন্য সার্ভিসের সাথে মেলালে তো হবে না, সেখানে আমি আপনাকে নিশ্চিত করছি আমাদের ডাক্তার রেডি আছে, সেরকম যদি ইনসেন্টিভ দিয়ে আপনি এইভাবে একটা নতুন সিস্টেম, তবে আমি বলছি সিস্টেম একটা বিষয়,
এবং নতুন করে চিন্তা ভাবনা করার কিন্তু পলিসি মেকিং, যারা অফিসিয়াল পলিসি মেকিং, আমরা তো রয়েছে আমাদের হ্যাঁ, মানে অভিজ্ঞতা আপনারা সেটা ডাক্তার বড়ুয়াও বলছিলেন যে চিন্তা ভাবনা করতে পারেন সময় আপনারা, দিতে কিন্তু হবে তো। পলিসি লেভেলে আসলে চেঞ্জটা আসতে হবে। Right. কিন্তু ডাক্তার বড়ুয়া, আমি যে জায়গাটা থেকে বলছিলাম যে ধরুন একজন কার্ডিওলজিস্ট, আমি নিশ্চিতভাবে ধারণা করি যে বাংলাদেশে একটা উপজেলা শহরে একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখানো প্রায় একটা কল্পনাতীত ব্যাপার। কাজেই একজন সরকারি ডাক্তার, অনেকেই যখন নিজ এলাকায় গিয়ে বসেন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তাররা, সেটার তো একটা মানে একটা বড় ধরনের সেবা আসলে ওই জায়গাটিতে পৌঁছে যাওয়ার ব্যাপার। আমরা কিছুদিন আগে এই টেবিলেও আলোচনা করছিলাম যে কার্ডিওলজিস্টের সংখ্যাও বাংলাদেশে কত কম, আর যে সার্জারিকে থ্রিলের কথা বলছেন, সব সেক্টরে সার্জারির মানুষ তো ভীষণ কম। তারা যদি সকলে আসলে নন প্র্যাকটিসিং করে ফেলে সরকার তার নিয়ে, সেখানে একটা বিপদ হবে কিনা? আচ্ছা, আসলে হলো আমাদের যে 16-17 কোটি মানুষের আমাদের যেটি পরিসংখ্যান আছে, আমরা 40% সরকারি লেভেল থেকে সার্ভিস ডেলিভারি দিচ্ছি, আচ্ছা, আর 60% দিচ্ছি হলো প্রাইভেট লেভেল থেকে। ওই প্রাইভেট লেভেলের যে সার্ভিসটা আবার এই 40%-এর প্রায় 20% গিয়ে আবার যুক্ত হচ্ছে, মানে একই মানুষ। একই দিন। তো এখন যদি আমি এই যে 60% সার্ভিস ডেলিভারি প্রাইভেট থেকে দিচ্ছি, ওইখান থেকে যদি আমি গভর্নমেন্টটা উইথড্র করে ফেলি, তাহলে ওই জায়গাটাই অবশ্যই একটি ঘাটতি হবে। আজকে আমাদের ম্যান পাওয়ার, যেটা আমাদের স্যার বললেন, আমাদের যে ম্যান পাওয়ারের যে সংখ্যা, মানে রিমার্কেবল ঘাটতি, আমাদের যে ঘাটতিতে আজকে যেটা আপনি কার্ডিওলজির কথা বলছেন, গাইনিতে হয়তো আছে, আবার অন্যান্য সবগুলো 17 কোটি মানুষের যে রেশনাল, কোনো জায়গায় কিন্তু এটি ঠিক নেই। ওতে প্রত্যেকটি জায়গায় আপনি যেমন সেই রেশিও তো গাইনিতেও ঠিক নেই, ঠিক নেই। আপনি যেটা বলছেন আমরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিলাম, কোনো অসুবিধা নেই। ডাক্তারদের যে কথাটা বলছেন প্রফেসর ফারহানা দেওয়ান, সে 10 লাখ টাকার জায়গায় নিশ্চয়ই 5 লাখ টাকা সে প্র্যাকটিস পাবে। প্র্যাকটিস তো আলটিমেটলি বন্ধ হচ্ছে না। যেটা 800 টাকা নিত, যেমন আমি এর কথা বলি, বারডেমের কথা বলি, প্রফেসরদের থেকে নেওয়া হলো 800 টাকা, অ্যাসোসিয়েট প্রফেসর হলো 600 টাকা, এবং হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 500 টাকা। তো সে বাইরে প্র্যাকটিস করলে তো সেই টাকাই পাইতো, এবং বরঞ্চ বাইরে প্র্যাকটিস করলে এই টাকাই পেত। আজকে ওইখানে টিএ চৌধুরী থেকে শুরু করে অনেক প্রফেসর ওনারা প্র্যাকটিস করে, ওইখান থেকে বারডেমে আবার কোনো কর্তৃপক্ষ একটি টাকাও নেন না। তো ওদের যেটা ডিমান্ড, তো এই টাকাটা যদি ওই ডাক্তার বাইরে প্র্যাকটিস করতে, এমন হতে পারে সেইখানে 20টা রুগী পাচ্ছে, বাইরেও তো 20টা পেতও না, এরকম হতে পারে। তো এরকম এখন এই জিনিসগুলো তো আছে। আবার আপনার বঙ্গবন্ধু মেডিকেলের যে মডেলটা, এখানে হলো 200 টাকা নেওয়া হয়, 100 টাকা কর্তৃপক্ষ আর 100 টাকা নিচ্ছে যে ফিজিশিয়ান আর সার্জন নিচ্ছে। তো ওইখানে আবার একটি প্রশ্ন আপনি করেছিলেন, আচ্ছা, ওই তাহলে জায়গাটা কি আপনি অনেক সময় প্রাইভেট হাসপাতালগুলোতে বড় ডাক্তারদের, আপনি ডক্টর টিএ চৌধুরী, মানে ওই রকম স্তরের একজন ডাক্তারকে দেখাতে ধরুন 1500 টাকা 2000 টাকা যে নিচ্ছে, সেটা কি আসলে হাসপাতাল কর্তৃপক্ষেরও তো একটা, মানে কত টাকা নেবেন এটা ঠিক করেন আসলে? না, এটা আসলে সরকারি লেভেলে এটা নীতি নির্ধারণ করতে হবে। হলো আমরা আসলে কিভাবে যাব, কত টাকা নেব। আপনি একটি প্রশ্ন করেছিলেন আমাদের সাবেক বিসি কে, আপনি বলছিলেন যে ডাক্তার আপনার এখানে প্র্যাকটিস করছেন, এরপরে গিয়ে কি আবার প্রাইভেট করছে? হ্যাঁ, তাই হচ্ছে। তো এইটিতেও আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে ও কি আসলে ওই দিন পুরোটাই ডেডিকেটেড থাকবে সরকারি লেভেলে, না সে আবার এখানে শেষ করে আবার ওই সুযোগটা দেওয়া হবে, না টোটালি বন্ধ করা হবে। আমাদের হলো হাইকোর্টের যে 4 ফেব্রুয়ারি যে কমিশন করে, ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন করে নীতিমালা করতে বলেছে। তো এই জিনিসগুলো আমার টোটাল সামারির যে কম্পোনেন্ট, আমার ডক্টরস নার্স, এটিতে আমার বর্ধিত হচ্ছে না। এই জিনিসগুলো আপনি সরকারের বাইরেই দেন, সরকারি লেভেলেই দেন, এই টোটাল সামারি সার্ভিস ডেলিভারি আমাদের 80,000 দিয়েই করতে হবে। তো এটা আলটিমেটলি কোনো জায়গায় যদি ঘাটতি হয়, এটা এফেক্টেড হবে হলো আমার হলো মানুষ। তবে আমরা ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস এর ক্ষেত্রে সরকারি হাসপাতালে আমরা প্রস্তুত, আমরা এটি দিতে। তবে ডাক্তার ফারহানা দেওয়ান এবং ডাক্তার কামরুল হাসান খান তারা মোটামুটি বলছেন যে নন প্র্যাকটিসিং ব্যবস্থাটাও বাংলাদেশে চালু করবার জন্য ডাক্তাররাও প্রস্তুত, এমন বলছেন। একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরে আমি ওই বিষয়টা আলোচনা করতে চাই যে প্রধানমন্ত্রীকেও কিছুটা নিরুপায় মনে হচ্ছে কিনা যে এই যে ডাক্তাররা কর্মক্ষেত্রে আছেন কিনা। কারণ আমি মনে করতে পারি যে গত কয়েক বছর ধরে আসলে উনি ঘন ঘন এই কথাটা বলছেন যে ডাক্তাররা উপস্থিত না থাকলে তো সেবা পাবে না মানুষ, কিন্তু উপস্থিত বোধহয় রাখা যাচ্ছে কিনা সেই প্রসঙ্গটা নিয়ে আলাপ করব। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে প্রধানমন্ত্রীকে এক রকমের অসহায় মনে হচ্ছে কিনা, কারণ আমি মনে করতে পারি যে গত কয়েক বছরে কতবার তিনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এই এক কথা হুঁশিয়ারি, হুমকি এবং অনুরোধ সবই করেছেন যে ডাক্তারদের তাদের কর্মস্থলে থাকতে হবে। হ্যাঁ, এখন প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা করে দিলে সুবিধা হবে এমনটা বলছেন। এটি আসলে প্রাইভেট প্র্যাকটিস এবং হলো
আমাদের উপস্থিতি, এটি নিশ্চয়ই দুইটিই একটি শুভ উদ্যোগ। উপস্থিতি আমি যখন সরকারি যেখানেই হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক, তাকে যদি সরকারি চাকরি করতেই হয় সরকারি বিধিমালা অনুযায়ী তাকে এই সার্ভিস তো দিতেই হবে। আরেকটি জিনিস আমাদের অবশ্যই মানতে হবে, এই পেশাটা একটি নোবেল পেশা। তা আমাদের যেই ডাক্তারই এখানে বা নার্স যারা এই প্রফেশনে আসবে তাদের অবশ্যই রোগীর প্রতি মমত্ববোধ, দরদ, মানবিকতা, এই গুণগুলোই সরকারি বিধিমালার পাশাপাশি এক্সট্রা থাকতে হবে। এটি না থাকলে আমাদের প্রতিনিয়ত এই সমস্যাগুলো আমাদের হবে। কারণ আপনাদের পেশাটা তো এমন, যেটা একটা শপথ নিয়ে আপনারা আসলে শুরু করেন। এখানে যে প্রশ্নটি আমাদের ঢালাওভাবে আমাদেরকে বলা হচ্ছে, এই জায়গাটায় আমাদের একটু আপত্তি আছে। আমাদের 3টি লেভেল, একটি প্রাইমারি লেভেল, যেটি উপজেলা এবং ইউনিয়ন লেভেল এবং কমিউনিটি ক্লিনিকও বলতে পারেন। আরেকটি লেভেল হলো সেকেন্ডারি লেভেল, যেটা হলো জেলা পর্যায়ের হাসপাতালগুলো, বা আরেকটি হলো আমাদের টারশিয়ারি লেভেল। আসলে আমাদের এই সমস্যাটা ঢালাওভাবে আমাদের ডাক্তারকে যে কাজ করে নিশ্চয়ই তাকে প্রশংসা করলে তার কাজের অগ্রগতি আর অনেক বাড়বে, কিন্তু ঢালাওভাবে সকল ডাক্তারকে বলা যে অনুপস্থিত, এটি জায়গায় আমাদের একটা আপত্তি। আমাদের সেকেন্ডারি এবং টারশিয়ারি এবং স্পেশালিস্ট এই লেভেলটাই কিন্তু অলমোস্ট উপস্থিতি আপ টু দ্য মার্ক, অনেকটাই। আর যেটি আমাদের সমস্যা প্রাইমারি লেভেলটা। তো এই প্রাইমারি লেভেল যেটি উপজেলা লেভেল, মানে হলো গ্রামে যে ডাক্তারগুলো আমরা দিয়েছি, ওই লেভেলটাই আসলেই কিছুটা সমস্যা। ডাক্তার ফারহানা দেওয়ান, দুদক যে সাম্প্রতিক যে অভিযান চালানোর পর একটা খুবই আলোচনা আলোড়ন হলো, সেখানে উপজেলা পর্যায়ে 62% ডাক্তার অনুপস্থিত পেয়েছেন। কিন্তু আমি আবার দেখছিলাম যে হাসপাতালে চিকিৎসক না থাকার বিষয়টি মনিটরিং, দেখছিলাম কি হাসপাতালে চিকিৎসক না থাকার বিষয়টি মনিটরিং করবার লোক যে মন্ত্রণালয়ে থাকা উচিত, যোগ্য লোকদের পদোন্নতির ক্ষেত্রে নজর রাখা উচিত, এই ব্যবস্থাপনাটা তো আসলে স্বাস্থ্য বিভাগেরই করবার কথা, দুদকের এসে দেখতে হচ্ছে কেন? না, উপস্থিতির ব্যাপারে আমার একটা কমেন্ট আছে, সেটা হলো যে আমি যেটা অবজার্ভ করেছি যে বিসিএস করে যেসব ছেলেপেলেরা যাচ্ছে, ওনারা থাকছেন এবং ওরা বলে যে আমি যখন নতুন পাশ করার কিছু ডক্টরের সাথে মাঝে মাঝে কথা বলেছি, কি বলে কি, না ম্যাডাম আমাদের তো থাকতে হবে, কারণ আমাদের 2 বছর ম্যান্ডেটরি, তারপরে আমরা আসবো। দ্যাট মিনস ওরা কিন্তু থাকছে, এটা আমি বলবো না থাকছে না। আমার কাছে মনে হয় পলিসি ওয়াইজও গভর্নমেন্টের কিছু জিনিস দেখতে পারেন ওনারা, যেমন কাউকে যে প্রমোশন দেওয়া হয়, আপনারা জানেন আজকাল কিন্তু প্রমোশনও একটু ডিফারেন্টভাবেই হচ্ছে। আগে কিন্তু আমরা যতগুলো প্রমোশন পেয়েছি আপ টু প্রফেসর, আমরা কিন্তু পিএসসিতে যে ইন্টারভিউ দিয়ে একটা বড় বোর্ড ফেস করেছি, কিন্তু এখন কিন্তু একটু অন্যভাবেও হচ্ছে। না, ওটা একটা ডিপার্টমেন্টাল প্রমোশন বলে ওটাকে, ওটা অনেক সবকিছু দেখেই করা হয়, বাট নট সো ফর্মালি। ডেকে ওনাদেরকে করা হচ্ছে না, বাট এটা ওনাদের কাগজপত্র দেখেই করা হচ্ছে, ডেকে একদম ইন্টারভিউ, ফর্মাল ইন্টারভিউ হিসেবে যাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাতে আমার একটা কমেন্ট ছিল। আপনি যেটা বলছেন, আমি দেখছিলাম স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাটা বলেছেন যে যোগ্য লোকদের পদোন্নতির ক্ষেত্রে নজর রাখতে হবে। তার মানে এই সমস্যাটা নিশ্চয়ই অনেকেই আপনারা ফিল করছেন। আমি বলতে চাচ্ছি যে যখন আমি একজনকে অ্যাসোসিয়েট প্রফেসর করব অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করব, তাহলে কিন্তু এটা কেন গভর্নমেন্ট করতে পারছেন না যে ঠিক আছে ওকে আমি বললাম যে আমি আপনাকে করছি, বাট আপনি 2 বছর সার্ভিস দিয়ে আসেন, সে গ্ল্যাডলি দিত। তাকে যদি বলা হতো, তাই না, তাকে যদি বলা হতো যে 2 বছরের জন্য আপনি যান, আপনাকে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আপনাকে আমরা করছি, বাট ইউ হ্যাভ টু স্টে দেয়ার ফর 2 ইয়ার্স। আমার মনে 2 ইয়ার্স, আমার মনে হয় এটা সে নিতেন গ্ল্যাডলি। তখন ঢাকার বাইরে আসলে সিনিয়র ডাক্তারদের পাঠানো যেত। আমরা যারা গাইনোকোলজিস্ট, আমরা এটা খুব ফিল করি যে আমাদের মিড লেভেলের বা একটু যারা ফেলো হয়ে গেছেন, যারা পোস্ট গ্রাজুয়েট করেছেন, এরকম মানুষরা সবসময় ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা পাচ্ছি না, বা উপজেলায় কিন্তু কনসালটেন্টের পোস্টও আছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ওনারা থাকছে না বা সার্ভিস দিচ্ছে না। কিন্তু আবার পাশাপাশি আরেকটা কথাও ট্রু, যে আরেকজন কিন্তু থেকে বছরকে বছর সার্ভিস দিয়ে যাচ্ছেন, সেও আমাদের একজন ফেলো। কারণ আমি কয়েকটা ডিস্ট্রিক্টে ঘুরে দেখেছি, আমি যে ইমার্জেন্সি অবস্টেট্রিক্সে কিছু কাজ করি, তার জন্য আমি কিছু পাবলিক হেলথ ওয়ার্ক করি, আমি একটু ঢাকার বাইরে যাই, সব জায়গায় দেখি সার্ভিসগুলো, দিনের পর দিন একটা এরকম ওরা সার্ভিস দিয়ে যাচ্ছেন। ওনারা অপারেশন হয়ে যাচ্ছে, সব ইমার্জেন্সি একই হাসপাতালে ঢাকার বাইরে জেলায় উপজেলায় আছেন, কোনো কনফারেন্সেও আসতে পারছেন না, বিকজ ওনার কোনো সেকেন্ড পারসন নাই।
এবং অপারেশন করছেন দেখা যাচ্ছে যে সিস্টারদেরকে নিয়ে করতে হচ্ছে, খুব এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট নিয়েও করতে পারছেন না, Anesthesia এরকমও কিন্তু ডাক্তার নেই। অ্যানেস্থেসিয়া ভালো দিতে, এরকম কিন্তু আছে। সো প্যারাডক্স সব দিকেই আছে। আমার মনে হয় এই এইটা যদি ডাক্তারদের একটু কথা লোকে- বোধহয় আমরা একদম বলছি না। ডাক্তার কামরুল হাসান খান, সেটাও নিশ্চয়ই আপনাদের একটা অভিযোগ এবং হতাশার জায়গা হতেই পারে, কিন্তু ডাক্তারদের এখন নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ওই যে বায়োমেট্রিক পদ্ধতির কথাও ভাবা হচ্ছে, এসব করে লাভ হবে? না, কিছু তো লাভ হবেই। নবনীতা, আমি তার আগে দু একটি কথা একটু পরিষ্কারভাবে বলা দরকার। সেটি হলো যে আমাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করাটা কোনো ক্রমে উচিত হবে না, তাহলে ডিজাস্টার হবে। কারণ আমাদের এখন পোস্ট গ্রাজুয়েট ডক্টর আছে 15,000 বাংলাদেশে। আমি এরাই বিকেলবেলা কিন্তু দেখছি আমাদের মূল সমস্যা যেখানে, সেখানে যদি আমি যেটা বলি এটা সবসময়, যে আমার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমি অ্যাকশনটা নেই, যে কারো অনিয়ম রেগুলার থাকলে সেখানে আজকে আমাদের সরকারি ডাক্তার বা হাসপাতালে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। আর বিকেলবেলা প্র্যাকটিস বন্ধ করলে, যেটা আমাদের উত্তমবাবু বলেছেন, যে 60% সার্ভিসটা হচ্ছে প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে, এবং এই যদি 60% বন্ধ করে দেন তাহলে সেই চাপ তো অলরেডি আপনার সরকারি হাসপাতালে প্রচণ্ড চাপ। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আউটডোরে 9,000 রুগী আসে এভরিডে, ক্যান ইউ ইমাজিন? সেইখানে তো এমনিতে হিমশিম খাচ্ছে। তো সো এই জায়গাগুলো আমার মনে হয় যে তথ্যের ভিত্তিতে, যেমন 15,000 পোস্ট গ্রাজুয়েট ডক্টর পুরো বাংলাদেশে, মানে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিলে আমি কোথায় ডাক্তার পাবো সেটা ভেবে বোধহয় এসব সিদ্ধান্তের কথা বলা উচিত। গ্রাউন্ড ওয়ার্কটা করতে হবে। এবং আমাদের ম্যানেজমেন্ট সাইডটা যেটা উইক আমাদের রয়েছে, যে ম্যানেজমেন্ট সাইডটা আসলে আমাদের উইক, এটা আমরা স্বীকার করি। সেখানে চেন অফ কমান্ড বলেন। আর আরেকটি বাস্তব সমস্যা হলো, যে উত্তমবাবু তো এখন ডিরেক্টর আছেন, আমাদের হেলথ সেক্রেটারি শুরু করে আমাদের থানা স্বাস্থ্য প্রশাসক এ দিয়ে সত্যি এরা ব্যস্ত। সেখানে আমাদের রিফর্ম দরকার এখন। আমাদের এই হচ্ছে যে আমাদের অনেকগুলো উইকনেস আছে, যেমন আমাদের হেলথ প্ল্যান বা প্ল্যানিং নাই। আমাদের কত লোক লাগবে, কত অবস্থা আছে, যে আমরা ছোটখাটো স্ট্যাটিস্টিক আপনাকে এখানে দিলাম। মানে 5 বছর পরে কি করব, 10 বছর পরে এসব। ধরেন যে 111টা মেডিকেল কলেজ, হ্যাঁ। ডেন্টাল সহ 111টা মেডিকেল কলেজ, এখানে আমাদের 62% কিন্তু শিক্ষক ডেফিসিয়েন্সি আছে, 62% টিচার্স ডেফিসিয়েন্সি মেডিকেল কলেজে। এবং সেইখানে আপনার সেটা তো খুবই আতঙ্কের কথা, মানে সেখান এবং থেকে আবার ডাক্তাররা বেরোচ্ছে। অনেকগুলো মেডিকেল কলেজ আছে যেখানে ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, সেখানে ঠিকমতো হাসপাতাল নেই। তাহলে একটা ছেলে সে টিচার পাচ্ছে না, আবার রুগী দেখছে না, তাহলে সে কি ডাক্তার হবে? এই জায়গাটা কোয়ালিটি বিষয়টা দেখা দরকার। এবং আমরা আশা করব যে এখানে কিন্তু আমাদের কাছে তথ্যপাত্র মোটামুটি আছে, সেটা ভিত্তিতে আমাকে বলে রিফর্ম, এটা মডার্ন এটা করা দরকার। সেখানে আমাদের তো অবস্ট্যাকল নাই ঢেলে সাজানো। কাল অবশ্য প্রধানমন্ত্রীর মিটিং থেকে বেরিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেছেন এসব রাতারাতি হবে না, এখন থেকে করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার কামরুল হাসান খান, ধন্যবাদ ডাক্তার ফারহানা দেওয়ান, ধন্যবাদ ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। আপাতত বিদায় রাজকাহন থেকে। কাল বৃহস্পতিবার ফোন লাইন থাকবে খোলা।